কত তেল বেরিয়েছে। ফ্রিজটা আবার আমার ঠান্ডা হচ্ছে না, তো সেই জন্য ফ্রিজটা একদম সব কিছু বার করে 2 দিন বন্ধ রেখেছি। 2 দিন বন্ধ রেখেছি, তো এরপরে এগুলো লাগিয়ে দেবো। আজকে 2 দিন হয়ে গেছে। আর নিচে আছে তেঁতুল, এগুলোকে বার করিনি, পরিষ্কার করে আবার যথাস্থানে রেখে দিয়েছি। এগুলো সব বার করার কিছু নেই। আর উপরে আছে যত বড়ি টড়ি আছে। আর টেবিলের অবস্থা দেখুন, ফ্রিজের জিনিসপত্র সব টেবিলে, এগুলো আছে বড়ি, এগুলো বার করলাম না। তো চলুন এরপরে দেখা যাক ফ্রিজটা চালাবার পর কীরকম ঠান্ডা হয়। নিচে আছে এগুলো তেঁতুল, এগুলো বার করিনি, তেঁতুল খারাপ হবার নয়। এটা লাগিয়ে দিই এখন। আম গাছের আম আপনাদের দেখানো হয়নি অনেক দিন। ঋষি যখন এসছিল কিছুগুলো আম পেড়ে দিয়ে গেছিলো, তো সেগুলো আচার বানিয়েছি। আবার কিছুগুলো পারবো পেড়ে আচার বানাবো। তো কিছুগুলো আচার বানানো হয়েছে, আবার কিছুগুলো আচার বানাবো। তবে জানেন তো এই গাছের আমগুলো খুব একটা ভালো না, জানেন, পাকলে কিন্তু পোকা হয়ে যায়। সেই জন্য কাঁচা অবস্থাতেই পেড়ে নিতে হয়, পেড়ে আপনি আচার টাচার বানিয়ে নেন, আমসত্ত্ব বানিয়ে নেন। তবে এই বছর যা বৃষ্টি, একটুখানি আমসত্ত্ব রোদ দিলে ভালো হয়। এগুলো দেখুন লিচু যেমন আসে না, থোকায় থোকায় একসাথে 8টা 10টা আছে। তবে এগুলো আচার বানাতে ভীষণ ভালো, ভীষণ টক। যত টক আমের আচার বানাবেন তত কিন্তু ভালো। তবে এই গাছের আমগুলো খুব একটা ভালো না, অনেক বড় সাইজের হয়, প্রায় এক একটা আধা কিলো। কী জানি এগুলো কি আম আমি বলতে পারবো না। আর এই দিকের আম গাছটা বেশ উঁচুতে উঁচুতে আম ধরেছে, জানেন। এই যে আগের বছর এটাতে তেল আম বানিয়েছিলাম, খুব একটা স্বাদের হয়নি। তো আমের উপরে কিন্তু আচারও কিন্তু অনেক পরিবর্তন হয়। আম যদি ভালো হয় তাহলে আপনার আচারও ভালো হবে। তো চলুন, আম দেখানো হয়ে গেল। এরপরে আমি মেঘটা দেখাই, আজকে কীরকম মেঘ করেছে দেখছেন, কালো হয়ে এসছে, কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি আসবে, দেখুন একদম কালো হয়ে গেছে। এইদিকে বৃষ্টি ছাড়বে না। তো কী করে আচার টাচার বানাই বলুন। একটু আমসত্ত্ব বানাবো ভাবছিলাম, তো আমসত্ত্ব বানালে না একটুখানি রোদ দিতে লাগে। তো কালকের কিছু কাঁচা জামা কাপড় ছিল, সেগুলো দিয়ে দিয়েছিলাম সকাল সকাল, তো সেগুলোই ভাবছি উঠে নিয়ে আসি। এগুলো আমার ফুল গাছে দেখুন কী সুন্দর ফুল এসছে। আর এই দেখুন কিছুক্ষণের ভিতরেই মনে হচ্ছে 5-10 মিনিটের ভিতরেই মনে হচ্ছে আসবে। তো সেই জন্য এই দিকটা জল পড়লে বড় স্লিপ হয়ে যায়, যদি বৃষ্টি পড়ে না বড় স্লিপ হয়ে যায়। আমার কুমড়ো গাছটা দেখুন কীরকম কোথায় বেরিয়েছে। বোরার মধ্যে আছে গোবর, তো গোবরের মধ্যে নিশ্চয়ই একটা বীজ ছিল, সব বেরিয়ে গেছে গাছ। তো এগুলো উঠিনি না, তো বৃষ্টি যখন পড়বে না, ক্লিপ দেওয়া আছে, উঠাতে উঠাতে অর্ধেক ভিজে যাবে। এগুলো উঠিনি। আর তবে জানেন তো মাঝে মাঝেই রোদ উঠছে, আবার আপনি বুঝতেই পারবেন না যে রোদ দেবে কি বৃষ্টি হবে। ঋষি যখন এসছিল তখনকার জামা প্যান্ট আজ কালকে কেচেছিলাম। রোদ দেবে তবে তো একটুখানি, যদি একটু রোদ লাগে তাহলে ভাল লাগে। তো চলুন এরপরে ঘরের দিকে যাই। আর আবার এই ফুল গাছটার কালারটা এত ভাল লাগে না, এই জন্য মাঝে মাঝে আমি নিজেও দেখি আর আপনাদেরও দেখাই। আপনারা দেখতে দেখতে থকে যাবেন আর আমিও দেখতে দেখতে থকে যাব। আর এই গাছের ফুলগুলো আপনাকে একবার দেখায়, জানেন এটা বছরে একবারই হয়। তবে এই নয়নতারা ফুলটা ঢেকে দিয়েছে গাছটাকে। নয়নতারা ফুলও এত বেশি ফুল ফুটেছে না, উঠাতে খারাপ লাগছে। এই যে দেখছেন গোলাপি রঙের ফুলগুলো, এইগুলো এখানে রাখি, এখানে রাখি, তাহলে না বসে টিভি দেখা হয়। এইখানে টিভি দেখা হয় আর এইখানে গোছানো হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর এখন ফ্রিজটা পরিষ্কার করলাম, ফ্রিজ পরিষ্কার টরিষ্কার করলাম, জানেন অনেক দিন ফ্রিজ পরিষ্কার করা হয় না। আর ফ্রিজটা আপনাকে বলেছিলাম না মাঝে মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে। খারাপ হয়ে যাচ্ছে মানে কি জানেন তো, মানে ঠান্ডা হচ্ছে না। যখন একটু ফ্রিজ পুরনো হবে তখন না 1-2 দিন বন্ধ করে দিতে হবে। একদিন তো বন্ধ করতেই হবে, সারা দিন। তবে সারা দিন বন্ধ করলে জিনিসগুলো খুব একটা খারাপ হয় না, বরফ হয়েই থাকে। যখন যত পুরনো হবে তত কিন্তু এই কাজগুলো করতে হবে। আর যদি আমরা নতুনেই ওই যে ভেতরে বরফ জমে যায় না, সেইটাকে যদি ডিফ্রস্ট করে দেওয়া হয় তাহলে ফ্রিজ বহু দিন ভালো থাকবে। এটা আমি মানে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে, তারপরে ফ্রিজের মানুষরা এসছে, যতবার খারাপ হয়েছে তাদের কাছে জিজ্ঞেস করেছি কী করে ভালো থাকবে। তো ওরা বললো কি ফ্রিজকে হামেশা ডিফ্রস্ট করতে হয়, না তো ভেতরে বরফ জমে গেলে না, বেশি বরফ হয়ে গেলে ফ্রিজ নিজে নিজে অটোমেটিক বন্ধ হয়ে যায়, ঠান্ডা হয় কম। তো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, এখন লাইট জ্বেলে দিয়েছি। প্রায় 1 দিন কি 2 দিন আমি বন্ধ রেখেছিলাম, জানেন, আর ফ্রিজ যা ঠান্ডা হচ্ছে না দেখবার মতন। তো এখন আমি বুঝে গেছি ফ্রিজকে আর লোক টোক ডাকি না, এখন এভাবেই আমার চলে দিন। তো এই যে এখানে পরিষ্কার করে রেখেছি, এই যে
দেখছেন? ফ্রিজ বন্ধ করার পর চালু করলে প্রায় 2-3 ঘন্টা লাগে ঠান্ডা হতে। তো ফ্রিজটা আমি চালু করে দিয়েছি আর দুটো তাকও লাগিয়ে দিয়েছি। এই তাকটা বাকি ছিল। আর ওই নিচে সবজি রাখারটার মধ্যে কিছু সবজি রাখবো, তারপরে ঢোকাবো। জানেন তো, ওটা একদিন বন্ধ রেখেছিলাম, পুরো বরফটা গলে গেছে। তারপর ফ্রিজ পরিষ্কার করেছি, আজকে ফ্রিজটা চালু করলাম। আর আজকে ফ্রিজটা চালু করেছি সকালে। 2-3 ঘন্টা সময় লাগে মানে ঠান্ডা হতে। আর যা ঠান্ডা হচ্ছে না, চিন্তার বাইরে। বরফ, অতিরিক্ত বরফ জমে গেছিলো বলে না ঠান্ডা হচ্ছিল না। তা এখন যা ঠান্ডা হচ্ছে না, তো যাদের ফ্রিজ এরকম হয় তারা একটু বন্ধ রাখুন, বন্ধ রাখলেই ঠিক হয়ে যাবে। আমাদের ফ্রিজে দেখুন সংসার থাকেই, সব রকম জিনিস থাকে, তো তবু একদিনে খারাপ হবে না। আর মাছ মাংসগুলো যদিও বা আমাদের ডিপ ফ্রিজে থাকে, তো ডিপ ফ্রিজে অটোমেটিক ওগুলো বরফ হয়ে থাকে। তো একদিন যদি আপনি বন্ধ করে দেন, মানে সকালে বন্ধ করে দিলেন, রাত 10টা নাগাদ চালালেন, আমি তো অমনি চালাই, আমার ফ্রিজে মাছ মাংসগুলো বরফই থাকে, এতটা জলদি গলে না। তো বুঝতে পারছেন ভেতরে তাহলে কীরকম বরফ জমে। তো পুরো যেদিন মাছ মাংস কিছু থাকবে না, আটা যাদের ফ্রিজে মনে করুন অনেক রকম মশলাপাতি থাকে, এই থাকে, তো সেগুলো অত খারাপ হবে না একদিনে, সেগুলোকে থাকতেই দিবেন, তারপরে দেখবেন ফ্রিজ চালু করে দেবেন, খুব সুন্দর চলবে। একদিন আপনাদের দেখাবো যে এইসব ফ্রিজ, এইসব ওয়াশিং মেশিন যাদের ঘরে আছে, তো তাদের ঘরে মানে কি কি দরকার মেনটেন করার জন্য অবশ্যই বলবো। আগে ছিল আমার সেমি অটোমেটিক, ওগুলো কোনো মেনটেনেন্সের দরকারই নেই, এমনি ভালো চলে, কিন্তু এগুলো দরকার আছে। তো কী করলে ওয়াশিং মেশিনটা চলবে ভালো, সেটা জানাবো। তো চলুন এখন রান্না শুরু করি। কি বলুন তো, সবাইকার পছন্দের একটা জিনিস, পছন্দের মাছ, সেটা হলো ইলিশ মাছ। তো এখন একটু বাজারে যাব, বাজারে গিয়ে ইলিশ মাছ আনবো, তারপর রান্না করব। সেদিন আপনাদের ইলিশ মাছ রান্নাটা দেখাতে পারিনি এই হাতের জন্যে, তবে অনেকটা শুকিয়ে এসছে, জানেন, অনেকটা শুকিয়েছে। এখনও মানে তেমন শুকায়নি, আর একটু শুকালেই হয়ে যাবে। তো চলুন এবার রান্নাঘরে যাই, আর রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ করে একটু বাজারে যাব। চলুন। এখন বাজারে এলে ইলিশ আপনি দেখতে পাবেনই, তবে ইলিশের দাম তো সব জায়গাতেই মোটামুটি সমান, যেরকম ওজন সেরকম কিন্তু দাম। তবে 2 কিলোর যেগুলো, সেগুলোর যা দাম না, প্রায় 1800-2000-এর মতন কেজি। তো আমাদের একটা পছন্দ করে মোটামুটি সাইজ দেখে নিলাম। তো এটা এখন কাটা চলছে, বেশ অনেকগুলোই পিস হয়েছে, জানেন, অনেকগুলো পিস হয়েছে। এটা প্রায় 1 কিলোর কাছাকাছি আছে। এই মাছটা দেখুন একদম সাপের মতন। আমি তো দেখে প্রথমে ভয় পেয়ে গেছিলাম, দেখছি সাপ, আর অনেকটা বেশি লম্বা চওড়া, তাই আপনাদের একটু দেখালাম। এই যে শিঙ্গি, মাগুর। তো চলুন ঘরে যাই। এইখানে আছে ইলিশ মাছ, এগুলো বানাবো, আর এগুলো রেখে দেবো। এই মাথাটা বানাবো কচুর শাক দিয়ে, আমার বাগানও অনেক কচুর শাক হয়েছে, জানেন, এই যে দেখ অনেক কচুর শাক আছে, বানাবো কচুর শাক দিয়ে। আর এগুলো লেজাটা ভাবছি দিয়ে দিই, 4 পিসের বানাবো। বাজার থেকে চলে এলাম, আর বানাবো এখন ইলিশ মাছ। তবে লেজাটা দেওয়ার ইচ্ছা ছিল না, ভেবেছিলাম এটা ভর্তা বানিয়ে নেবো, তো ভাবলাম দিই বেছে বেছে খাওয়া যাবে। কে একটার জন্য আবার ভর্তা বানায়, মানে এটাকে বেছে কাঁটা বেছে ভাজে না। তো চলুন এটা বানিয়ে নিই, আর এগুলো স্টোর করে নেবো। বাজারে যাওয়া আসা কম সময় নষ্ট নাকি বলুন তো। তো সেদিন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই। আর এইখানে আছে 2 রকম সর্ষে আর পোস্ত। লাল সর্ষেটা আছে একদম কম, মানে এই সাদা এই হলুদ সর্ষেটা আছে 4 চামচ, তো লালটা আছে, লাল বা কালো, আমি তো লালই বলি, লাল সর্ষেটা আছে 1 চামচ, আর পোস্ত আছে প্রায় 2 চামচ। এটা আপনাদের উপরে, আপনারা যেরকম করবেন, তাই না। তো চলুন শুরু করি। আজকে আর কিচ্ছু করবো না, এই আর ভাত। এই ইলিশ থাকলে আর অন্য কিছু লাগেই না, মানে ভালোই লাগে না খেতে। মানে যদি আগে আপনি ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া শুরু করেন, পরের রান্নাগুলো একদম বেশ স্বাদ লাগে। তো চলুন, আগেরবার আমি করেছিলাম না, তো সবাই দেখলাম ইলিশ দিয়েই খেয়েছে, বাকিগুলো সব অমনি পড়ে আছে। এখানে বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে। যা বৃষ্টি হচ্ছে না, নুনগুলো একটু ভিজে ভিজে গেছে, যে দিতে ভয় লাগছে, সেই জন্যে খুব অল্প পরিমাণে দেব, লাগলে আরও দেব।
হলুদটাও তাই একই অবস্থা। এরপরে দিয়ে দেবো সর্ষেটা। এই সরষের তেলটা খুব ভালো জানেন, একদম ডাইরেক্ট মিল থেকে নিয়ে এসেছি। তবে সর্ষে বাটা খুব একটা বেশি দিলাম না, কেন কি আমারও সর্ষে বাটা খুব একটা ভালো লাগে না, আমার হাজব্যান্ডেরও খুব একটা ভালো লাগে না, তবে অল্প পরিমাণে দিলাম। এরপরে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, জাস্ট কালারের জন্য দেবো, একটু কালারটা ভালো আসবে। একটু বেশি করেই পিষে নিলাম, কেন কি ইলিশ আছে আরও। তবে আর সর্ষে দিয়ে বানাবো না, এরপরে বানাবো বেগুন দিয়ে। এরপরে দিয়ে দেবো মিক্সি ধোয়া জল। এখানে অনেকটা মশলা আছে জানেন, এই জন্য দিয়ে দিলাম একটু জল দিয়ে। এরপরে এখানে দিয়ে দেবো এরপরে দেবো কাঁচা পাকা লঙ্কা, এটা দিয়ে দেবো কভার। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে, দেখছেন। এগুলোর মধ্যে একটু নুন, একটু হলুদ মাখিয়ে রাখবো। জয়নগরের মোয়া, কত তেল বেরিয়েছে। মাছটা আমার হয়ে গেছে। মাছটা কিন্তু বেশ ভালো ছিল জানেন, অনেকটা তেল বেরিয়েছে। আর এগুলো বিড়ালকে দিয়ে আসি। চলুন দেখুন খাচ্ছে কী সুন্দর, ইলিশ মাছের তেল, ইলিশ মাছের কানকো খুব ভালো খায় কিন্তু জানেন। বলছি রান্নাবান্না হয়ে গেল, আর পাঁঠার মাংস এনেছিলাম সেটা আর করলাম না। তো কালকে তো আমার বার্থডে গেল, কিছু খাওয়া দাওয়া হয়নি, তো সেই জন্য আজকে একটু করে দিলাম, হয়ে গেল। যেদিন মনে করবেন জন্মদিন সেদিনই জন্মদিন। কালকে ওই কেনাকাটাতেই সময় চলে গেল। তো চলুন এখন বিড়ালটাকে ইলিশ মাছের তেলটা দিয়ে দিয়েছি। চলুন আমরা দুজনেই খেতে বসে গেছি। আর আজকে ইলিশ মাছটা আমার হাজব্যান্ড খেয়ে বলছে সত্যি ভীষণ ভালো হয়েছে। কালকে জন্মদিনে খাওয়া তো আর বানাতে পারলাম না, তাই আজকে বানালাম। কালকের জন্মদিনের খাওয়া আজকে। লোকে জন্মদিন এলে কত পার্টি টাটি করে, হই হুল্লোড় করে, আমার কিন্তু মনটা খারাপই লাগে। কেন জানেন, ভাবি জীবনের একটা বছর চলে গেল। সত্যি বলছি জানেন, মনটা খারাপ লাগে। ভাবি কি জীবনের একটা বছর আরও বেড়ে গেল। তো মানুষকে মানে যেটা আসছে সেটা খুশি করা উচিত, কিন্তু আমার দুঃখই লাগে, ভাবি কি আর একটা বছর বেড়ে গেল। তো চলুন ভাত টাত খেয়ে নিই। তো চলুন, ইলিশ মাছটা সত্যি খুব ভালো হয়েছিল। তো মাটনও ছিল, তো মাটন আর বানালাম না। আগের বারে মাটন ইলিশ মাছ বানিয়েছিলাম না, তো কেউ খেলো না, ইলিশ মাছ দিয়ে সবাই খেলো, সেই জন্য মাটনটা আর বানালাম না। আর দুজনকার জন্য কী বানাবো বলুন তো। তো সেই জন্য ইলিশ মাছ দিয়ে খাওয়া হয়ে গেল। আর আমি এইভাবে ইলিশ ভাপাটা বানাই, আর ভীষণ ভালো হয়। কালকে জন্মদিনের খাওয়া আজকে খেয়ে নিলাম। আর কলকাতাতেও অনেকবার জানেন তো জন্মদিনে আমি গিফট কিনেছি, যেমন চন্দানি পালসে, তারপর অঞ্জলি জুয়েলার্সে, তারা সবাই মেসেজ করেছে, সবাই আসতে চায়, ভাবে আমার দোকানে একটু যদি কেনাকাটা হয়। তো কলকাতায় যাওয়ার তো সম্ভব না, তো সেই জন্যে এখানেই গেলাম। আর আমি বেশি তানিক্স থেকেই কিনি, যা পারচেস করি তাই করব কিনে। তো চলুন আজকেও গিফটটা দেখানো হলো না, কালকে অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। কেন বলুন তো, আজকে অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছিলো আজকে, যেহেতু সকাল রাত ভোর বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি, জামা কাপড় মেলা হয়নি, আর শরীরটাও ভীষণ জ্বর জ্বর জানেন। সকাল থেকে আপনাদের তো বলা হয়নি, সকাল সকাল শুয়েছিলাম, কাজের মাসি এসে কাজ করে দিয়ে গেছে, না খেয়ে চলে গেছে। তো এই দেখুন, দেখছেন কম্বল, বিনা কম্বলে আপনি শুতে পারবেন না। আর পাখার নামমাত্র চলেই না। পাখা চালায় কেন জানেন, বর্ষাকালে একটু মশা হয়, বৃষ্টি বাদল পড়লে একটু মশা হয়,
তো এই একটুখানি মশার জন্য চালিয়েছি। তো চলুন, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর না ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন, আজকের মতন এখানেই শেষ করলাম। বাই বাই। শরীরটা খারাপ তো, জ্বর জ্বর এসছে, তো ভাবছি শুভ। এই যে একটা মোটা কম্বল নিয়েছি, কিন্তু এটা পাতলা না, একদম মোটা। ঠান্ডাও আছে, আর শরীরটাও জ্বর করলে না একটুখানি ইয়ে হয়। তো ভেবেছিলাম আপনাদের সাথে দেখাবো। তারপর আইব্রোগুলো বড় হয়ে গেছে, কিচ্ছু করতে পারিনি। হাতটার জন্য তো আছেই, হাতটা অনেকটা শুকিয়ে এসছে, আবার অনেকটা শুকায়নি। তো চলুন।